বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সম্ভবত যারা টেলিভিশন সেটের সামনে বসা আছেন তাদের অনেকেই এবং আমরা প্রায় সবাই জন্মের পর থেকেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যুদ্ধাবস্থা এগুলোর সঙ্গে পরিচিত এবং আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র মহাশক্তিধর দেশ এবং তার প্রভাব গোটা পৃথিবী জুড়ে। আমরা শুনছি যে পাকিস্তানের সেনাপ্রধান তিনি মধ্যস্থতার চেষ্টা করবার আগ্রহ দেখিয়েছেন। তুরস্ক, ইরান এবং ইসরায়েলের মধ্যে কথাবার্তা চালাচালি করবার চেষ্টা করছে। এই যুদ্ধের শেষ পরিণতি কী, কোথায় গিয়ে থামবে, আদৌ কি থামবে, কখন থামবে, বা কখনো হঠাৎ করেই অনেকে মনে করছেন যে কোনো দিনই থেমে যেতে পারে। কারণ এই যুদ্ধের ভার বহন করবার শক্তি আসলে মহাশক্তিধর থেকে শুরু করে অন্যান্য যারা অংশীজন তাদের কারোরই নেই, কিন্তু প্রভাব পড়ছে সারা পৃথিবী জুড়ে, এমনকি আমাদের মতো দেশেও, বাংলাদেশেও। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি, প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসাডার হুমায়ুন কবির। আমার বায়ে তিনি বসা, ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক প্রফেসর করিম আব্বাসী। স্বাগত আপনাদের তৃতীয় মাত্রা। অ্যাম্বাসাডার হুমায়ুন কবির, আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি কোনো আশার বাণী শোনাতে পারবেন কিনা। আশা বলতে ধ্বংস তো যাবার হয়েছে, কিন্তু একটা মোটামুটি স্বস্তি যদি কোনোভাবে পাওয়া যায় যুদ্ধ বিরতি বা যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি সতর্ক আশাবাদ তাই বলি, বাট এটা মনে রাখতে হবে যে ধরেন এই যুদ্ধে এটা কিন্তু একটা সিকুয়েল বলতে পারেন, বা মধ্যপ্রাচ্যে গত 2-3 দশক ধরে যে সংঘাত চলছে একটা পর্ব হিসেবে আমরা ধরতে পারি। তবে অন্যান্য পর্বের সাথে এই পর্বটার তফাৎটা হলো এই যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা সেই 1953 সাল থেকে এই ধারাবাহিকতায় যদি আমরা আসি, এবং সেটা তেলকে কেন্দ্র করেই 1953 সালে, তার আগে 51 সালে মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন গণতান্ত্রিকভাবে। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং MI5 এবং CIA মিলে তাকে উৎখাত করে রেজা শাহ পাহলভিকে নিয়ে এসেছিল। সেই রাউন্ডে ওরা পাশ্চাত্য জগৎ জিতেছিল। তারপরে গিয়ে তার বিপরীতে যারা বিপক্ষ ছিল তারা তাদেরকে অর্গানাইজ করতে করতে এসে 1979 সালে তখন এই খামেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবটা হলো। অরিজিনালি কিন্তু এই বিপ্লবটা ইসলামী বিপ্লব ছিল না। শাহর বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন কিন্তু তুদে পার্টি এবং খালাক বামপন্থী যারা ছিল তারাই কিন্তু আন্দোলনটা সূত্রপাত করে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে সাংগঠনিক কাঠামো যেহেতু খোমেনি বা ইসলামপন্থীদের ছিল, তারা সেটাকে শেষ পর্যন্ত নিজেদের আওতায় নিয়ে নেয়। এবং এরপর থেকে কিন্তু প্রথম আমার ধারণায় সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 22-20 জন কূটনীতিককে 444 দিন ইরান আটকে রেখেছিল। এবং আমি এর পরপরই ওয়াশিংটনে কাজ করতে গেছি, তাদের 2-1জনের সাথে আমার দেখা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই অপমানটাকে তারা জাতীয়ভাবে নিয়েছিল। এবং তারা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ইরান আক্রমণের আগে বা পরে ওই সময়তে বলেছে 47 বছর ধরে তারা আমাদেরকে বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। তো এখন এই ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই সংঘাত বহুকাল ধরে চলা, বিভিন্নভাবে সেটা প্রকাশিত হয়েছে। এবারেরটাতে আমার ধারণা খুব সক্রিয়ভাবে আমরা ইসরায়েলকে দেখতে পাচ্ছি, যেটা এর আগে ছিল না। অত ইসরায়েলের সে শক্তিও ছিল না। কিন্তু এবার যেটা হয়েছে যে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু গাজাতে যে একটা এক্সপেরিমেন্ট, নৃশংস এক্সপেরিমেন্ট তিনি করেছেন, এবং তার ফলে এটা একটা তার জন্য টেমপ্লেট। এবং আমার ধারণা উনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন। জাতিসংঘে যখন আমি কাজ করি তখন আমি দেখেছি উনি জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে একটা বোর্ড দেখাতেন, এরকম বোর্ডের মধ্যে দেখাতেন নিউক্লিয়ার বোমটা কত দিন বাকি আছে ইরান এটা বানাতে, ওটা লাল কালি দিয়ে দাগ দিয়ে মানুষকে দেখাতেন। তো প্রাইম মিনিস্টার নেতানিয়াহু কিন্তু অনেক দিন ধরেই চেষ্টা করছেন ইরানের এই সম্ভাব্য পারমাণবিক প্রকল্পটাকে বা পারমাণবিক অস্ত্রের দিকে যাওয়ার যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে।
তিনি নিজে চেষ্টা করেছেন, কিন্তু সেটা পারেননি কূটনৈতিকভাবে। 2015 সালে যখন ইরানের নিউক্লিয়ার ডিল হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, 6 রাষ্ট্রের সাথে, সেটাকেও তিনি চেষ্টা করেছেন, পারেননি। 18 সালে ট্রাম্পকে বুঝিয়েছেন যে এখানে থাকার দরকার নেই, বেরিয়ে যাও। ট্রাম্প বেরিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তারপর থেকেই তিনি চেষ্টা করেছেন। এবার আমার ধারণা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্তত রাজি করাতে পেরেছেন, আসো এবার আমরা দুজন মিলে ইরানের এই পারমাণবিক কর্মসূচিটাকে আমরা চূড়ান্তভাবে শেষ করে দিই। এবং সেই প্রত্যাশা, সেটাই কিন্তু শুরু এই আক্রমণের অন্যতম প্রধান বিষয়। এবং গতকালও কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন, তিনি বলছেন ইন নো ওয়ে নিউক্লিয়ার ওয়েপন ফর ইরান। আর অর্থ হচ্ছে এটা কিন্তু এখনও তাদের কেন্দ্রীয় চিন্তার জায়গাটা হচ্ছে ইরান কোনোভাবেই যেন পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র না হতে পারে। ইরানিরা কিন্তু বলছে আমরা চাই না পারমাণবিক অস্ত্র তৈরি করতে, কিন্তু আমরা পারমাণবিক যে আমাদের যে ব্যবস্থাপনা আছে বা পারমাণবিক অস্ত্র না, পারমাণবিক আমি বলবো যে এনার্জি বা নিউক্লিয়ার এনার্জিকে ইউজ করার জন্য এনপিটির আওতায় আমার যে অধিকার আছে, সে অধিকারটা আমাকে দিতে হবে। সো এখানে কিন্তু একটা হচ্ছে কৌশলগত অবস্থান, একটা হচ্ছে অধিকারগত অবস্থান। এখন এটা নিয়ে চলছে। এবং এই যুদ্ধ আপনি যেটা বলছেন, এখন যে জায়গায় এসে আছে, আমার ধারণা ইরানের জন্যে ভবিষ্যৎ কী হবে বলতে পারবো না, কিন্তু ইরান এই যুদ্ধটার একটা মোটামুটি সিদ্ধান্তমূলক জায়গায় আসবার আগে তারা যুদ্ধ থামাতে চাইবে না। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যুদ্ধটাকে আপাতত বন্ধ করতে, ইসরায়েলও কিন্তু যুদ্ধ থামাতে চাচ্ছে। কুলিয়ে উঠতে পারছে না বলে না, কেন? অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে ধরেন ইরানের শক্তিকে তারা আন্ডার এস্টিমেট করেছিল। তাদের ধারণা ছিল তারা যদি তাদের নেতৃস্থানীয় লোক যারা আছেন, সুপ্রিম লিডার থেকে শুরু করে, তাদেরকে যদি মেরে ফেলেন, তাহলে সেখানে হয়তো রেজিম কলাপস করবে, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেখানে আরেকটা সরকার আসবে যেটা পাশ্চাত্যের। আবার অন্যদিকে মিত্রদের সমর্থনও পাচ্ছেন না। হ্যাঁ, সেটা মিত্রদের সমর্থন না হলেও মার্কিন স্থায়ী মিত্রদের, কারণ ওরা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ শক্তি রাখে ফিজিক্যাল কম্পোনেন্ট থেকে যদি দেখি, সেটা কিন্তু ইরানকে ধ্বংস করার জন্য কম শক্তিশালী নয়। এখানে মিত্রদের কথা আপনি যেটা বলবেন, সেই মিত্ররা আসলে হয়তো তাদের অক্সিলারি রোলে প্লে করবে, কিন্তু মূল দায়িত্বটা তারা সামরিক শক্তি। কিন্তু যেটা সমস্যা হয়ে গেছে সেটা হলো যে ইরানকে তারা যেভাবে দেখেছিলেন, ইরান তার চাইতে ভিন্ন প্রেক্ষাপটে বা ভিন্ন উপস্থিতি নিয়ে এখন এখানে সামনে এসছে। এখন সেটা অনিশ্চিত হচ্ছে যে যুদ্ধটা কতদিন হবে, এটা মার্কিন এবং ইসরায়েল দুপক্ষই বুঝতে পারছে না। আর সেকেন্ড হচ্ছে ইরান তার কৌশলগতভাবে তার জন্য যেটা সফট এরিয়া, সে ইকোনমিক পাওয়ারটাকে ব্যবহার করছে, তার জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিকে ব্যবহার করছে চমৎকারভাবে। এবং যেটা হরমুজ প্রণালীকে আটকে দিয়ে এখন সারা পৃথিবীর জন্যে 20% অয়েল যায় এখান থেকে। গালফের অন্যদিকে যে দেশগুলো আছে, সেটা আপনি ওইদিকে কুয়েত থেকে শুরু করে এইদিকে সৌদি আরব হয়ে যদি ইউএ পর্যন্ত আসেন, পুরো জায়গায় তেল সাপ্লাই তো বন্ধ হয়ে যাচ্ছে। পাইপলাইনে কিছু হচ্ছে, কিন্তু বাল্ক যেতে পারছে না। ফলে গ্লোবাল অয়েল সাপ্লাই মানে কমে যাওয়ার কারণে, এটা শুধু তেল যে কমছে তা না, এখান থেকে মধ্যপ্রাচ্যের তেলের কাছ থেকে উপজাত হিসাবে কিন্তু সার তৈরি হয়, আপনি পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস তৈরি হয়, এই যে আমরা এমআরআই মেশিনে হিলিয়াম ব্যবহার করে সেটা তৈরি হয়। অর্থাৎ হোল চেইন এফেক্ট এখন হচ্ছে সারা পৃথিবীতে, এবং ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা গ্যাস পাম্পে দেখা যাচ্ছে গিয়ে। তো কাজেই ইরান অত্যন্ত কৌশলে, মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তিটা ব্যবহার করছে, ইরান সেই সামরিক শক্তিকে চেষ্টা করছে যতটা ম্যাচ করা যায়। আমি বলবো না যে সে জায়গায় তারা খুব ভালো ম্যাচ করতে পেরেছে তা না, কিন্তু অল্টারনেটিভ যে একটা হচ্ছে যে তারা, আপনি যে বলেন আমেরিকান ঘাঁটিগুলো যেগুলো আছে এগুলোকে কিন্তু ধ্বংস করেছে। দ্যাটস ওয়ান গুড থিং দ্যাট ইরান হ্যাজ ডান। তো এর ফলে যেটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই উপসাগরীয় দেশগুলোকে নিরাপত্তা দাতা হিসাবে যে ভূমিকাটা পালন করছিল সেটা ভেঙে ফেলেছে, এক নাম্বার। 2 নাম্বার, তার জিওগ্রাফিকে এবং ইকোনমিকে ব্যবহার করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলে দিয়েছে। এবং সেই কারণেই তারা এখন চেষ্টা করছে অন্তত একটা অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। এখন একটু সিজফায়ার করে যদি আপাতত এর থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কারণ এখানে ইকোনমিটাই প্রধান বিষয়। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে মাঝে মধ্যে কথা বলছেন, এর কিন্তু আপনি অয়েল মার্কেটে এবং স্টক মার্কেটে আপনি থাকবে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা কোনো রাজনৈতিক সুবিধা, বাড়তি রাজনৈতিক সুবিধা দিচ্ছে কিনা, কেন তার অনেক কিছু নিয়ে ডোমেস্টিক্যালি প্রশ্ন আছে, বাইরে তো আছেই। তো সেই জায়গায় এই যুদ্ধ তাকে কোনো বাড়তি, আর তার একটা তো তিনি একটা ধারণা তৈরি করেছিলেন যে তিনি যুদ্ধবাজ নন,
যুদ্ধ তার তো আমি আসছি সেই জায়গায়, তার আগে পারভেজ পার্সপেক্টিভ। জি ধন্যবাদ। আমি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার যেটা বললেন এটার সাথে পুরোপুরি একমত। এটা হচ্ছে কি, যেটা আমি আগেও বলছিলাম যে এটা ইউএসএর হচ্ছে এটা স্ট্র্যাটেজিক ওভাররিচ। কেন স্ট্র্যাটেজিক ওভাররিচ কেন? অবভিয়াসলি ইসরায়েলের লং টার্ম যেটা এখানে হচ্ছে, যেখানে প্ল্যান ছিল যে ওদের মধ্যপ্রাচ্যে ওদের যে ডমিনেশনটা করার জন্য, আধিপত্য বিস্তার রাখার জন্য ওদের একমাত্র অবস্টেকল ছিল বা বাধা ছিল হচ্ছে ইরান। কেননা আপনি দেখুন ইরাকের রেজিম পড়ে গেছে, সিরিয়ার রেজিম পড়ে গেছে, মাঝখানে লিবিয়ার রেজিম পড়ে গেছে। তো ওদের যে অ্যাক্সেস অফ ইভিল, যে ওদের ভাষায় যারা ছিল, যারা ওদেরকে আন্ডারমাইন করতে পারতো, ইসরায়েলের জন্য তিনটি হচ্ছে যে ওদের হচ্ছে মানে মানে প্রধান শত্রু ওখানে হচ্ছে বিতাড়িত হয়েছে। এখন একটি রেজিম আছে যারা হচ্ছে তাদের অফিসিয়াল আইডিওলজিতে ওরা যারা বলে হচ্ছে ইসরায়েলকে তাদের প্রতিপক্ষ ভাবে, এবং ওরা আপনি নিশ্চয়ই জানেন যে ওখানকার আয়াতুল্লাহ রেজিমরা ওরা শুরুই করে যখন ওরা কোনো ফতোয়া দেয় বা কোনো ভাষণ দেয়, ওরা বলছে যে গ্রেট স্যাটান আর লিটল স্যাটান। বড় শয়তান হচ্ছে যুক্তরাষ্ট্র, ছোট শয়তান হচ্ছে আপনার ইসরায়েল। তো এবং ইসরায়েলকে ওরা হচ্ছে ধ্বংস করে জেরুজালেমের হচ্ছে আলকুদস মস্ক, এটাকে হচ্ছে ওরা আবার ওখানে স্বাধীন করবে, এবং ওরা আলকুদস ব্রিগেডও আছে এটার জন্য। তো ইসলামিক যে আয়াতুল্লাহদের রেজিমটা যে আছে বিলাইতে ফাঁকি, ওটার একটা কম্পোনেন্ট হচ্ছে কিন্তু হচ্ছে যে জেরুজালেমকে আবার পুনরুদ্ধার করবে। কতটুকু করেছে তা আমি বলবো যে এটা হয়তো সফল হয়নি, কিন্তু এটা ইজ ভেরি গুড পাবলিক মাইলেজ। হালে এখন যেটা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের যেখানে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আপনি লাস্ট 1-2 সপ্তাহের যেখানে বক্তব্য, ইট হ্যাজ হ্যাড মিক্সড মেসেজেস। কেন? উনি বেশ কয়েকবারই কিন্তু উনি বলেছেন যে উনি কিন্তু দাবি করেছেন যে আমাদের মোটামুটি সব অবজেক্টিভ শেষ, আমরা যে কোনো সময় যুদ্ধে আমরা হচ্ছে যে আমরা এখানে বিরতি ঘোষণা করব, বিজয় ঘোষণা করব। যখনই উনি ঘোষণা দিয়েছেন যুদ্ধ প্রায় শেষ হয়ে আসছে, তখনই দেখেছি হচ্ছে ইরান হচ্ছে কাউন্টার অ্যাটাকটা বাড়িয়ে দিয়েছে। এবং যেটা ইরান খুব সুচারুভাবে করতে পারে, কারণ ইরান তো এটা তো বলে লাভ নেই, যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র হাইপার পাওয়ার। তো ওদের সাথে আপনি কনভেনশনাল ওয়েপেন্সে আপনি কিন্তু কম্পিটিশনে পারবেন না। তো ওরা যেটা করেছে হচ্ছে লিমিটেড এক্সপেন্সে, যেমন শাহেদ ড্রোনস যেগুলো আছে বা এখানে যেই সি ড্রোনসগুলো আছে, সেই মাইনিং ড্রোনসগুলো আছে, ওগুলো দিয়ে হচ্ছে ওরা হচ্ছে জাহাজ এবং হচ্ছে ইনস্টলেশনসগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের সব জায়গায় এখানে টার্গেট করেছে। এবং আস্তে আস্তে এটা মিলিটারি ইনস্টলেশনস আগে টার্গেট করেছিল পুরো গালফ দেশগুলোতে, প্রায় 9টা দেশের মতো। ইসরায়েল তো আছেই, সৌদি আরবিয়া, কুয়েত, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইন, ওমান, এবং তারপর দেখো সাইপ্রাসেও চলে গেছে, ইরাকের এখানে ওরা আক্রমণ করেছে, টার্কিতেও চলে গেছে, এবং আজারবাইজানেও গেছে। তো এর সাথে সাথে এটা এস্টিমেট করা হচ্ছে ওই বেসগুলোতে $800 মিলিয়ন ওরা হচ্ছে ড্যামেজ করেছে। এছাড়া যেটা করেছে, এখন ওরা হচ্ছে দে হ্যাভ টেকেন দ্য অ্যাগ্রেশন টু দ্য নেক্সট লেভেলটা কি, ওরা হচ্ছে ওদের যে এয়ারপোর্টস, তারপর এখানে যেখানে হচ্ছে বিদেশিরা যেখানে স্ট্র্যাটেজিক এখানে জায়গাগুলো আছে, যেখানে হচ্ছে আপনার এক্সপার্টরা থাকে, দুবাই বা হচ্ছে আপনার মানামাতে, এইসব জায়গায় এখানে কিন্তু টার্গেট করেছে। এবং সবচেয়ে যেটা বলবো যে এটা হচ্ছে গালফ স্টেটসের জন্য সবচেয়ে আমি বলবো যে চিন্তার বিষয়, ওরা বহু টাকা খরচ করে ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো করেছে, যেখানে সাগরের পানিগুলোকে ওরা হচ্ছে লবণমুক্ত করে, ওগুলোকে ওরা টার্গেট করেছে। এবং অফকোর্স এই হরমুজ প্রণালী বন্ধ করাতে বা অনেকটা পুরোপুরি বন্ধ না করাতেও ওরা অল্প খরচে কিন্তু হচ্ছে ওরা কিন্তু যেটা করেছে যে ইরানিয়ান যেখানে ভেসেল বাদে সবগুলোকে ওরা হচ্ছে টার্গেট করছে। আপনাকে সবগুলোকে টার্গেট করতে হবে না, কিন্তু একটা জাহাজকে টার্গেট করলে বাকি সব জাহাজগুলো কিন্তু এমনিতে ওদের যাতায়াত বন্ধ করে দিবে। তো এই যে এখন আইএর প্রেসিডেন্ট বলছে দিস ইজ দ্য ওয়ার্স্ট এনার্জি ক্রাইসিস ইন মডার্ন টাইমস, মানে 1973 সালে বা 1979 সালে, স্যার মনে রাখবেন, আপনারও মনে থাকবে যে ইয়ম কিপুর ওয়ারের পর বা হচ্ছে যে আপনার ইরানে যে ইসলামিক রেভলিউশন শুরু হলো, ওর সময় যে এনার্জি শকটা হয়েছে তার চেয়ে হচ্ছে আরও বেশি ভয়াবহ এখানে শক হয়েছে। কিন্তু এবং আরও খারাপ অবস্থা হয়েছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওদের এখানে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়েছে। বাহরাইন বা ইউএই এইসব দেশগুলো যেটা হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে এই ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট ছিল বা হচ্ছে সেফ একটা ইনভেস্টমেন্ট হেভেন হিসাবে ওরা নিজেকে প্রজেক্ট করতে যেত, বা কাতার, এটা কিন্তু পুরোপুরি এফেক্টেড হয়েছে। আপনার দেখা যাচ্ছে যে বাহরাইন, ওমান এবং হচ্ছে কুয়েতের মতো দেশগুলোতে ওদের জিডিপি হচ্ছে 10% মতো কমে যেতে পারে 1 বছরের মধ্যে।
আপনার সৌদি আরবিয়াতে কমতে পারে 5%, ইউইতে হচ্ছে 5 থেকে 8%। তো এইগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে খাস গালফ অ্যালাইজ, তারা কিন্তু হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত হচ্ছে যে বলবো ক্ষুব্ধ, কিন্তু এখন তো যুক্তরাষ্ট্রের সিকিউরিটি কভারে আছে। এখন যেটা সমস্যা, এখন এই সমস্যা থেকে সমাধানটা কি হচ্ছে, ইরানের জন্য যদি ওরা এই রেজিমটা টিকে যায়, ওরা কিন্তু ওদের জন্য এটা হচ্ছে ভিক্টরি। কেন ট্রাম্প যেটা বলেছিল যে রেজিমটা পুরোপুরি হচ্ছে কোল্যাপস করাবে, সেটা কিন্তু এখনও সাধিত হয় না। কেন? ইরানের ডিসেন্ট্রালাইজ একটা রেজিম আছে। তো আপনার এখানে আয়াতুল্লাহদের এখানে কাউন্সিল অফ এক্সপার্টস আছে 88 জনের, তারপর ওদের একটা মজলিস আছে বা পার্লামেন্ট আছে যেখানে সিলেকশন হয়, এবং IRGC আছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোড আছে, বাসিজ মিলিশিয়া এখানে আছে, এবং আপনার এক একটা এখানে হচ্ছে লেয়ার যদি রিপ্লেস হয়ে যায়, পরের লেয়ারটা চলে আসে। এবং সমস্যা হচ্ছে ডিসেন্ট্রালাইজ লিডারশিপ হওয়াতে যে কী হয়েছে, প্রত্যেকে তখন নিজস্ব ইনিশিয়েটিভ কিন্তু আক্রমণ করছে, তার জন্য ওদের উপর কোনো কন্ট্রোল নাই। ওরা যখন নাথানজে, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন নাথানজে যে আপনার নিউক্লিয়ার প্ল্যান্টের উপর বোমিং করলো, তো ডেমোনাতে যে ইসরায়েলের যেখানে নিউক্লিয়ার প্ল্যান্ট, তার উপর ইরান পাল্টাপাল্টি আক্রমণ করলো, টিট ফর ট্যাট। এবং এখন হচ্ছে ইরান এক্স্যাক্টলি নর্থ কোরিয়ার মতো এখন আচরণ করছে, যে ম্যাডম্যানের মতো আচরণ করছে, যাতে ডেটারেন্সটা বাড়াতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও সমস্যা হয়েছে কি, এই 2-3 দিন আগে ওদের ন্যাশনাল কাউন্টার টেরোরিজমের যে ডিরেক্টর জো কেন, উনি কিন্তু পাবলিকলি, অ্যান্ড হি ইজ আ মিডল ইস্ট এখানে ওয়ার ভেটারান, ওনার ওয়াইফ কিন্তু যুদ্ধে নিহত হয়েছেন মিডল ইস্টে, এবং ডোনাল্ড ট্রাম্পের খুব ফার্ম সাপোর্ট হচ্ছেন 2016 থেকে। উনি কিন্তু পাবলিকলি রিজাইন করেছেন, এবং উনি ওনার চিঠিটা যেটা মিডিয়াতে উনি শেয়ার করেছেন, উনি বলেছেন যে এখন যুক্তরাষ্ট্রের পাবলিক ফরেন পলিসি পুরোপুরি হচ্ছে হকিশ ইসরায়েলি পলিটিশিয়ানস দ্বারা হাইজ্যাক্ট হয়ে গেছে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু এখানে একটা হিয়েছে বিগ ব্লো, এবং তার মাগা যে সাপোর্টাররা আছে, মানে শ্বেতাঙ্গ যারা হচ্ছে সুপ্রিমিস্ট থেকে বলবো, হোয়াইট সুপ্রিমিস্ট, তো এদের মধ্যেও কিন্তু হচ্ছে এখন এই যুদ্ধের ব্যাপারে ওদের কিন্তু হচ্ছে অত্যন্ত বলে অস্বস্তি বাড়ছে। নট বিকজ যে আপনার নৈতিকতার জন্য নতুন করে এখানে, কেন হচ্ছে আপনার গ্যাসোলিনের পাম্প, এখানে গ্যাসোলিনের যে এখানে পাম্পের দাম যথেষ্ট বেড়ে গেছে, এবং সেমিকন্ডাক্টর বলেন, কপার ওয়্যার বলেন, সবগুলোতে কিন্তু এখানে সমস্যা হচ্ছে। বা আরেক জায়গায় আপনি দেখেন সব কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। US অয়েল কোম্পানিগুলো কিন্তু $63 বিলিয়ন কিন্তু এককালীন লাভ বা উইনফল গেইন করে ফেলেছে, এবং ওর মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে যেগুলো আছে, এই যে এতগুলো ইন্টারসেপ্টর মিসাইলসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আবার তো গালফ স্টেটসগুলো আবার ওদের কাছে আবার কিনতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সামনে কিন্তু মিড টার্ম নির্বাচন আছে, এবং রিপাবলিকানদের উপর কিন্তু প্রচণ্ড এখানে চাপ হচ্ছে যে এই নির্বাচনের আগে এই যুদ্ধটা যাতে আর দীর্ঘস্থায়ী না করতে পারে। কিন্তু পরের বার আপনি সুযোগ দিলে বলবেন, এই যুদ্ধের যদি আজকেও যদি বন্ধ হয়, হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আজকেও যদি বন্ধ হয়, এটা কিন্তু প্রভাবটা যেটা হবে বা কুপ্রভাবটা আমাদের অর্থনীতির উপর অলরেডি পড়ে গেছে। সেটা আমি আপনার কাছ থেকে পরে শুনতে আসছি। বা অ্যাম্বাসাডর হুমায়ুন কবির, প্রশ্নটা আপনার কাছে ছিল যে অভ্যন্তরীণভাবে কী লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের বা ট্রাম্পের, আমি যদি তার রাজনীতির কথা বলি, তার পার্টি পলিটিক্সের কথা বলি, এবং যেটা তিনি একসময় ধারণা দেবার চেষ্টা করেছেন যে তিনি একমাত্র প্রেসিডেন্ট, তিনি যুদ্ধ ভাবের মধ্যে নাই কখনো, বাট একটা বড় যুদ্ধে এবং গোটা পৃথিবীকে অস্থির করে তুললেন এই যুদ্ধের মধ্যে। বেশি তো দরকার নাই আমার ধারণা। উনি এই যে যুদ্ধে এবার এসছেন, সেটা আমার কাছে মনে হয় কৌশলগতভাবে সুয়েজ 1956-এ ব্রিটেনকে যেমন কাবু করে দিয়েছিল, এবং তারপর ব্রিটিশ সাম্রাজ্য যেটা 200 বছর ধরে সারা পৃথিবীকে ডমিনেট করেছে, তার কিন্তু মৃত্যু ঘণ্টাটা বেজেছিল। আমার কাছে কেন জানি মনে হয় যে এবারের এই ইরান যুদ্ধটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে, যেটা পারভেজ আব্বাসি বললেন যে ওভার রিচ, এখন এটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। কেন হবে সেটা? এক নম্বর হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন 2003 সালে যখন ইরাক এবং আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে, তারপরে এই $6 ট্রিলিয়ন খরচ করার ফলে 2007-08 সালে তাদের ডিপ্রেশন ওর ইকোনমিক যেটাকে বলা হয় আপনার ডাউনটার্নটা এসেছিল। এখন এই যে ধরেন ইতিমধ্যেই কিন্তু গত কদিন হলো, 22, আজকে হলো 25 তারিখ, 26 দিন ধরে যুদ্ধটা চলছে। এই 26 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে কী পরিমাণ পয়সা খরচ করতে হচ্ছে, প্রতিদিন $1 বিলিয়ন করে খরচ হচ্ছে। তো কাজেই আপনার এই যে খরচটা হচ্ছে, এই খরচটা প্রতিক্রিয়া কিন্তু বাজারে গিয়ে পড়বে। এবং আরও একটা জিনিস হচ্ছে, যেটা আজকে আব্বাসের বিষয়টা দেখছিলাম, যে এখন এই মার্কিন ডলারকে তো সাপোর্ট করে বাইরের পৃথিবী, 60% অফ দ্য ডলার সেটা বাইরের পৃথিবীতে কিন্তু সঞ্চালিত থাকে, এবং এই টাকাটা
বিভিন্ন বন্ড আকারে পৃথিবীর বিভিন্ন দেশ কেনে, চীন কেনে, জাপান কিনে, কোরিয়া কিনে, ট্রেজারি বন্ডসগুলো। আজকের দেখছিলাম অনেক দেশ ট্রেজারি বন্ড আর কিনছে না এখন, কারণ তারা বুঝতে পারছে যে এটার কনসিকোয়েন্স হিসাবে ডলার ফল করবে ডাউন দ্য লাইন। তো সেটা যদি হয় তাহলে কিন্তু এটার একটা বড় লম্বা সময়ের অভিঘাত মার্কিন অর্থনীতিতে আসবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য যে পারভেজ আব্বাসী সঠিক বলেছে, ওনার জন্য যে জায়গাটা কনস্ট্যান্ট মেজর একটা চ্যালেঞ্জ হিসেবে এসছে সেটা হচ্ছে সামনে মিড টার্ম। তিনি কয়েকটা বিষয় নিয়ে নির্বাচন করেছিলেন। একটা হচ্ছে এন্টি মিগ্রেশন, নো মাইগ্রেশন, এটা নো ইনফ্লেশন। এখন কিন্তু ইনফ্লেশন অলরেডি শুরু হয়েছে এবং প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তার অন্যতম অভিযোগ ছিল এই ইনফ্লেশন, তেলের দাম বেড়ে যাওয়া। এখন কিন্তু অলরেডি ইতিমধ্যে আপনি আজকে দেখলাম $4 হয়েছে তেলের দাম, অর্থাৎ 2 পয়েন্ট সামথিং থেকে এখন $4 এসছে। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বিকজ তেলের দাম বাড়া মানেই সব কিছুর উপর আপনি মাল্টিপ্লায়ার একটা এফেক্ট আপনি পাবেন। তো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য যেটা সবচেয়ে চিন্তার কারণ, আমার ধারণা তারা নিশ্চয়ই ভাবছেন বিষয়টা, সেটা হচ্ছে যে তার রাজনৈতিক ব্যবস্থাপনা, তার নিজের ভবিষ্যৎ রাজনীতির উপর বড় ধরনের একটা আঘাত আসবে। ইতিমধ্যেই ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আলাপ আলোচনা হচ্ছে যে মিড টার্ম ইজ গন, মানে অর্থাৎ মিড টার্ম রিপাবলিকানরা হাউসে একটা সিট বেশি আছে, হাউস অফ কংগ্রেসে 1 সিট ফ্লিপ করা কোনো বিষয় না, আর সিনেটে আছে বোধহয় 3টা না 4টা। কাজে এই সিটগুলো 50% হলে ফ্লিপ হয়ে যাবে। তো অনেকেই বলা বলি করছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই যে মিড টার্ম প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই যুদ্ধের কারণে হি হ্যাজ লস্ট দ্য মিড টার্ম অলরেডি, হি মিনস রিপাবলিকান পার্টি। তো কাজেই আপনি ধরে নিতে পারেন যদি প্রেসিডেন্ট ট্রাম্প বেসিক্যালি তো এই আপনার কংগ্রেসকে মোটামুটি ইগনোর করে কাজ করছে। এখন যে জায়গাটা আসবে, যদি কোনো কারণে ডেমোক্রেটরা জিতে আসে 2, তাহলে তারা ইনভোক করবে ওয়ারো অ্যাক্ট, এবং যেটা দিয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধরবে। এবং সেইটা যদি হয় তাহলে তো এমনি রাজনৈতিকভাবে যুদ্ধ যদি চলেও বা এরকম অবশ্যই বিরাজমান থাকে, তাহলেও তার জন্য বিপদ। এবং যুদ্ধটা এই মুহূর্তে তিনি বন্ধ করতে চাচ্ছেন, এই ইরোশনটা যাতে কমানো যায়। কিন্তু আমার মনে হচ্ছে এখন 2টা জিনিস বলি আমি, 2টা প্রবণতা আমরা দেখছি। পারভেজ আব্বাসী বলেছেন, একটা হচ্ছে যে একটা উনি বলছেন যে 5 দিন উইন্ডো দেওয়া হলো, এই 5 দিনের মধ্যে আমরা নেগোশিয়েট করবো ইরানের সাথে। তিনি একটা ধারণা দেবার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে হ্যাঁ এবার আমরা কিছু একটা করে ফেলবো, আমরা 15 পয়েন্ট দিয়েছি। ইরান কি দিয়েছে সেটা বলে না, কিন্তু ইরানের পয়েন্টগুলো আমরা জানি। ওরা 4টা পয়েন্ট নিয়ে মূলত কথা বলছে, 4-5টা। একটা হচ্ছে যে নো ওয়ার, আর কোনো ভবিষ্যৎ ওয়ার আমার বিরুদ্ধে করবো না, এই গ্যারান্টি দিতে হবে। কম্পেনসেশন তারা দাবি করছে যে আমার যে ক্ষতি হলো তার জন্য আমাকে কম্পেনসেট করতে হবে। নিউক্লিয়ার ইস্যুতে তারা বলছে যে আমার যে রাইট সেটা তোমাকে অ্যাকনলেজ করতে হবে, রিকগনাইজ করতে হবে। আর লাস্ট হচ্ছে আমার যে স্যাংশন দিয়ে রেখেছে গত 40 বছর, স্যাংশন তুলতে হবে। ইদানিং আরও একটা জিনিস তারা অ্যাড করেছে যে সুয়েজ দিয়ে এখন থেকে যত জাহাজ চলাচল করবে তারা এটার মধ্যে ডিউটি বসাবে। তার অর্থ হচ্ছে যে ইরান মোটামুটি তার প্ল্যানটা জানিয়ে দিয়েছে যে তারা কী করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র তার দিক থেকে 15 পয়েন্ট দিয়েছে। এটা হচ্ছে একটা মানে আসার জায়গায় যদি বলেন, এখানে টার্কি, ওমান, পাকিস্তান এটা অনেকে আবার একটু বেশি চিন্তা করছেন। পাকিস্তান ইরানের সাথে এই কাজটা করছে এই কারণে যে ওয়াশিংটনে ইরানি স্বার্থ দেখভাল করে ইরান আর পাকিস্তান। তো সেই সুবাদে পাকিস্তান গট এনগেজড। তো এখন কিন্তু পাকিস্তানের ইনিশিয়েটিভ নিচ্ছে। একদিকে আসিফ মুনির কথা বলছেন ট্রাম্প টিমের সাথে, পাকিস্তানের প্রধানমন্ত্রী কথা বলছেন টার্কির সাথে, ইরানেরদের সাথে, এই সাইডটা পলিটিক্যাল সাইডটা দেখছেন। তো এটা আসার জায়গা, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এর পেছনে কিন্তু আরেকটা প্যারালাল প্রসেসও চলছে। আগামী শুক্রবার 2200 মেরিন এক্সপেডিশনারি টিম যেটা, তারা কিন্তু ল্যান্ড করবে, বলা হচ্ছে তারা পৌঁছে যাবে এই আপনার এই যে হরমুজ প্রণালীর কাছাকাছি। এটা শোনা যাচ্ছে তারা খার্গ আইল্যান্ডটা করার চেষ্টা করবে, হরমুজ প্রণালীটাকে ওপেন করার জন্য চেষ্টা করবে। এখন এটা হলে আরেকটা বড় ধরনের এসকেলেশন হবে। এই এসকেলেশন হলে কিন্তু যুদ্ধ থামানো মুশকিল হবে, কারণ ইরানিরা তাদের খার্গ আইল্যান্ড হচ্ছে তাদের একমাত্র টার্মিনাল যেটা দিয়ে তারা এক্সপোর্ট করে। ওই টার্মিনাল বন্ধ করে দেওয়ার হচ্ছে তাদের তেল রফতানি বন্ধ হবে। তো ইরানিদেরকে এটা সহজভাবে মেনে নেবে, এবং সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য থাকে আর যদি সেখানে ইরানিরা আক্রমণ করে মার্কিন সৈন্য যদি হতাহত হয়, তাহলে তো তার ইমপ্লিকেশন আপনি অভ্যন্তরীণ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হবে। তো কাজে এটা একটা হাই রিস্ক এসকেলেশনের পসিবিলিটি আছে। এবং এখানে ইরানিয়ানরা যেটা করছে, এখানে আমি একটা কথা বলি না বলেই পারছি না,
ইরানিয়ানরা যে এই সক্ষমতা রাখে এটা বিশ্বাসই করে নাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, নাম্বার ওয়ান। আমার ধারণায় গত 25 দিনের যুদ্ধে ইরান হ্যাজ প্রুভেন যে তারা যেটা বলে সেটা করে। কাজে এখন অন্তত তাদের এই ধারণাটা আসা উচিত যে ইরান যা বলছে সেটাকে আমি একটু মনোযোগ দিয়ে শুনি, সেটা হলো একটা। এবং ইরানিয়ানরা যেটা করছে ওরা বলে এসকেলেশন ডমিনেন্স, অর্থাৎ আপনি মারবেন তো আমি পাল্টা আপনাকে তার চেয়ে বেশি শক্তি দিয়ে মারবো। এই ফর্মুলাটা তারা কিন্তু দিয়ে ইরানিরা প্রমাণ করছে যে তারা পয়েন্ট টু পয়েন্ট ফাইট করতে পারে। তো কাজেই এখন যে জায়গাটা সমস্যা হচ্ছে যে দুই দিকে আস্থার প্রচণ্ড অভাব। ইরানকে দুইবার ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করাকালীন সময়তে আক্রান্ত হয়েছে, গত জুনে একবার, এই ফেব্রুয়ারিতে একবার। এখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখবে, তার জায়গাটা কোথায়, এবং সেটা যদি রাখেও তার গ্যারান্টার কী হবে? কাজে এটা একটা বড় ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। পারভেজ, আপনি যেটা বলতে চাইছিলেন যে এর প্রভাব কি যদি এটা থেমেও যায়, এবং বিশেষ করে আমাদের দেশে এবং অন্যান্য জায়গায়, আমাদের মতো দেশের জন্য হচ্ছে যদি মানে আমরা এবং বাংলাদেশে তো আমরা দেখতেই পাচ্ছি এটা বড় প্রভাব। আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখলেই হবে, বা এখানে আপনার স্টক মার্কেটে যে আপনার এখানে ইন্ডেক্স এখন যে খুলবে তখনই বুঝতে পারবেন। আমি ওনার সাথে আমি শুধু অ্যাড করে আমি বাংলাদেশের দিকে চলে যাচ্ছি। আরেকটা কারণে যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা এখন হচ্ছে যুক্তরাষ্ট্রের উপর চাপ দিচ্ছে, এতকাল ছিল যে ওরা চেয়েছে যে ইরানের যে এই আয়াতুল্লাহদের রেজিম ওটাকে ওরা উৎখাত করতে চেয়েছিল। কেন ওরা মধ্যপ্রাচ্যে তারা হচ্ছে ইরান যে তাদের শিয়া ধর্মাবলম্বী যারা আছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন সৌদি আরেবিয়া, কুয়েত, বাহরাইন, লেবানন, ওইসব জায়গায় কিন্তু বা ইয়েমেনে তারা কিন্তু তাদের যে প্রক্সি মিলিশিয়াতে ওরা কিন্তু হচ্ছে ওইসব গভর্নমেন্টের উপর কিন্তু ওরা আইদার ওরা হচ্ছে একটা পলিটিক্যাল মুভমেন্ট করতো বা হচ্ছে যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলি বেস থেকে আক্রমণ করতো। কিন্তু এখন এবং ওরা কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু ওরা কিন্তু মুখে যাই বলুক ওরা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। অনেকে কিন্তু এব্রাহিম অ্যাকর্ডের কিন্তু ইনথুজিয়াস্টিক সাপোর্টার। হাউএভার, এবং এটা বলে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। একটা সমস্যা হচ্ছে যে ইংরেজিদের কথা হচ্ছে বি কেয়ারফুল ফর হোয়াট ইউ উইশ ফর, বিকজ ইউ মাইট অ্যাকচুয়ালি গেট ইট, এন্ড আপ উইথ ইট। এখন ইসরায়েলের যে এই প্ল্যান অনুযায়ী যদি রেজিম চেঞ্জ ইরানে হয়, ইরান কিন্তু এটা বিশাল বড় দেশ। তো এখানে ইরানের মতো, এবং এখানে ওদের কিন্তু শুধু এখানে আমরা মনে করি যে ওখানে ফার্সি স্পিকিং লোক আছে তা না, আজেরি লোক আছে, বালুচ আছে, সিস্তানে বালুচিস্তানে আছে, আরব স্পিকিং লোকরা আছে, আপনার কুর্দিশরা আছে। তো ইরানের কিন্তু ভৌগোলিক অখণ্ডতা কিন্তু এখানে কিন্তু যদি রেজিম চেঞ্জ হয়, এবং এখন যে অর্থনৈতিক যে সমস্যা হচ্ছে, ইরাকের মতো একটা অবস্থা হতে পারে বা লিবিয়ার মতো অবস্থা হতে পারে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেখানে হচ্ছে কুর্দিশ যে পপুলেশনগুলো আছে ইরাক থেকে, তো আমরা মাঝে শুনছিলাম যে এখানে কিছু এই কুর্দিদেরকে হচ্ছে যুক্তরাষ্ট্র বলেছিল যে ওদেরকে হয়তো বা গ্রাউন্ড ইনভেশনের জন্য তৈরি করবে। এখন কুর্দেরা যদি ইরানেও যদি এখানে হচ্ছে অটোনমি পেয়ে যায়, তাহলে ইরানে কুর্দিশরা আছে, আপনার ইরাকে কুর্দিশ জনসংখ্যা তো আগে থেকে আছে, এবং মসুল টসুল এইসব দিকে, এবং কারকুকের দিকে আছে, আপনার সিরিয়াতে একটা বড় অংশ কিন্তু এখানে কুর্দরা আছে, এবং টার্কিতে তো 1/3, তো এখানে 20% হচ্ছে কুর্দিরা আছে, এবং টার্কি একটা বিশাল বড় সিকিউরিটি কনসার্ন। আর্মেনিতে কিছু কুর্দিশ আছে, এবং একটা যদি গ্রেটার কুর্দিস্তান হতে পারে, যেটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট উইড্রো উইলসন যুক্তরাষ্ট্রের এখানে সেলফ ডিটারমিনেশন অনুযায়ী ছিল, উইলসোনিয়ান সেলফ ডিটারমিনেশন, এটা কিন্তু ইসরায়েল কিন্তু হালে কিন্তু এটা খুব সমর্থন দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ওদের বড় হচ্ছে আরব দেশগুলো যেটা আছে ওদের মানচিত্র ভেঙে যাবে, এবং তার সাথে সাথে হচ্ছে এই দেশগুলো হচ্ছে যে ইরানের পর ওরা যাতে একজোট হয়ে তাকে না ওখানে প্রতিরোধ করতে পারে, তার জন্য তুরস্ক বলেন, আপনি ইরাক বলেন, এরা কিন্তু সবাই কিন্তু চাইছে যুদ্ধটা থেমে যাক। আবার তার সাথে সাথে পাকিস্তানে আবার আরেকটা সমস্যা আছে। কেন যদি আপনার এখানে আপনার ইরানে একমাত্র যে সুন্নি যে এখানে যে আপনার যে প্রদেশগুলো আছে হচ্ছে সিস্তানে বালুচিস্তান, এবং এটা হচ্ছে আমাদের পাকিস্তানের বালুচিস্তানের সংলগ্ন, এবং বালুচিস্তানে হচ্ছে যে আমাদের পাকিস্তানের বালুচিস্তানে হচ্ছে গদার পোর্ট, আর এখানে সিস্তানে বালুচিস্তানে হচ্ছে চাবাহার পোর্ট। এবং এই যে যেখানে এই এখন যদি এই সিস্তানে বালুচিস্তান যদি আবার যদি সুন্নি বলে আলাদা করে ভেঙে যেতে চায়, তাহলে কিন্তু আপনার এই বালুচিস্তান এবং এটা পাকিস্তানের উপর কিন্তু চাপ হবে যে ওই বালুচিস্তানটা আবার ভেঙে যাওয়ার, দুই বালুচিস্তান এক হয়ে যাওয়া। তো পাকিস্তানে আবার ভৌগোলিক অখণ্ডতার সমস্যা আছে, আবার সৌদি আরবের আবার সমস্যা। দেখেন একটা জায়গায় মানে এটা বলে ডমিনো এফেক্ট। আপনার এখানে যে আপনার এখানে ইরানের যে সবচেয়ে যে অয়েল রিচ জায়গাটা, এটাকে বলা হচ্ছে খুজেস্তান। এটা হচ্ছে আরবি মানে অ্যারাবিক স্পিকিং, এখানে হচ্ছে ইরানিয়ানসরা, এবং ওদের সাথে যে বর্ডারিং প্রভিন্স আছে ইরানের যে ইস্টার্ন প্রভিন্স বলা হয়, সেটা ওখানে হচ্ছে অনেক ওখানে অয়েলের কনসেন্ট্রেশন আছে, এবং ওরা হচ্ছে আরব শিয়া।
তো এখন দুই দেশই হচ্ছে আরব শিয়া। এখন এটাও যদি ভাঙার সম্ভাবনা থাকে তাহলে সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা সমস্যা আছে। সবাই বলছে যুক্তরাষ্ট্রকে যে তুমি ইসরায়েলে এই কথাতে এত দূর পর্যন্ত যেও না যাতে আমাদের পুরো সাইক্স পিকো এগ্রিমেন্টের যে পুরো মধ্যপ্রাচ্যের ম্যাপটা চেঞ্জ হয়েছে। এখন বাংলাদেশের টাকা আসি এখানে রেমিটেন্সের নিয়ে তো আমরা কথা বলেছি যে আমাদের প্রায় 1,50,00,000 থেকে 1 কোটি বৈধ এবং অবৈধ এখানে আমাদের বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা আছে। আমাদের $16 বিলিয়ন মতো এখানে রেমিটেন্স আছে। তো ঈদের আগে সবাই অনেকে পাঠিয়ে দিয়েছে বা অনেকে মনে করছে যে আগে আগে যা পারি পাঠিয়ে দিয়ে চলে আসে। আমাদের হরমুজ প্রণালী থেকে যেতে পারছি না বলে কেপ অফ গুড হোপ সাউথ আফ্রিকাতে যাচ্ছি বলে আমাদের যে জার্নিটা হচ্ছে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বাড়ছে। এবং আমাদের সার আমাদের আমদানি এখানে কমে গেছে, তেল এবং জ্বালানি কমে গেছে। কিন্তু আমাদের হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল এফেক্ট যদি যুদ্ধ আজকেও থেমে যায়? এবং এটা যে আমি বলবো যে বর্তমান সরকারের যারা এখানে যে নীতি নির্ধারক তাদেরকে এটা মাথায় নিশ্চয়ই রাখছে, বাট এটা নিয়ে কংক্রিট স্টেপস নেওয়া উচিত। আমাদের যে জ্বালানি ফুয়েলগুলো আমরা করি, আমাদের এই শুধুমাত্র মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের জন্য আমাদের 40% বেড়ে গেছে 2025-এর তুলনায়। তার মানে $4.8 বিলিয়ন আমাদের বাড়তি শুধু আমাদের জ্বালানি এখানে আমদানি খরচ দিতে হবে। এটা হচ্ছে আমাদের 1.1% হচ্ছে জিডিপির এখানে হচ্ছে সমর্পণ। এবং হচ্ছে আমরা আগের বছরে $12 বিলিয়ন আমরা খরচ করতাম হচ্ছে শুধু জ্বালানি ইম্পোর্ট করার জন্য। এবং এই যে আমাদের বাড়তি যে টাকা দিচ্ছি তার জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর চাপ বাড়বে। আগে আমাদের ছিল প্রায় 6 মাসের মতো ইম্পোর্ট কভার, এখন এটা নেমে আসবে 5 মাসের মতো ইম্পোর্ট কভারে। এবং তার সাথে সাথে আমাদের টাকার অবমূল্যায়ন হবে। টাকার অবমূল্যায়ন হলে মূল্যস্ফীতি বাড়বে। অলরেডি কিন্তু আমাদের 9.13% মতো মূল্যস্ফীতি আছে, খাদ্য মূল্যস্ফীতি তার চেয়েও বেশি। মূল্যস্ফীতি থাকাতে হলে আপনার হচ্ছে আবার হচ্ছে যে আপনার সুদের হার বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। অলরেডি আমাদের 13 থেকে 14% হচ্ছে সুদের হার। সুদের হার যদি আবার খুব বেশি থাকে তাহলে ব্যবসার চাকা ঘুরবে না। আমাদের আগের বছরে 2025-এ আমাদের বেসরকারি বিনিয়োগ, যেটাকে আমরা বলি প্রাইভেট ইনভেস্টমেন্ট, এটা ছিল মাত্র 22.3% জিডিপি, যেটা 1 দশকে সর্বনিম্ন। অলরেডি আমরা কিন্তু আপনার ব্যবসায়ীরা বলছে যে ভাই তুমি সুদের হার কমাও ইত্যাদি করো। এছাড়া আপনি যদি দেখেন আমাদের সাপ্লাই চেইন ডিসরাপশনটা কতটা হচ্ছে। আমরা হচ্ছে যে আমাদের হরমুজ থেকে আমরা 1.4 মিলিয়ন টনস অফ ক্রুড অয়েল ইম্পোর্ট করি। এর মধ্যে হচ্ছে যে আমাদের 60,000 টন হচ্ছে আমাদের ইম্পোর্ট ক্যান্সেল হয়ে গেছে কেন মার্চ মাসে। এবং আপনার অ্যারামকোর একটা কার্গো আছে 1 লাখ টনের, ওটা হচ্ছে যে ওটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে হতে পারবেন না কিনা। 60টার মধ্যে 6টা এলএনজি যে আমরা আমদানি করছি এখানে জাহাজে, ওটা এখনও হচ্ছে ডিসরাপ্টেড। সো এবং আমাদের প্রবলেমটা হচ্ছে কি দেখুন, সৌদি আরব এবং ইউএই থেকে আমরা আমাদের প্রায় 95% হচ্ছে ক্রুড অয়েল আমদানি করি। কাতার এবং হচ্ছে বাহরাইন থেকে আমরা করি প্রায় আমাদের 90%-এর উপরে আমরা এলএনজি আমদানি করি। সবই সেই হরমুজ প্রণালীতে। এবং আমরা যে হচ্ছে রিনিউয়েবল ফুয়েল যে আমরা যেখানে বাড়াবো বা রিনিউয়েবল এনার্জি বাড়াবো সেটা মাত্র 2% আছে। সো বাংলাদেশের সব দিক দিয়ে মানে সমস্যা এখানে হচ্ছে এখানে ঘিরে ধরেছে। এবং তার সাথে সাথে হচ্ছে এখন আপনার ফ্যাক্টরিগুলোতে আপনার হচ্ছে ঘন্টায় প্রত্যেক দিন হচ্ছে 5 ঘন্টার মতো পাওয়ার শর্টেজ হয়। ডিজেল পাচ্ছেন না কেন? আপনার ডিজেলের জন্য তো আপনার আমদানি করতে হচ্ছে। তো সবগুলোতে চাপ যদি আপনার একসাথে হয়, এবং আমাদের 23টা হচ্ছে যে আমাদের এলএনজি এখানে আমাদের এখানে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এখানে অলরেডি ইন অপারেশনাল, কেননা হচ্ছে পাওয়ার ক্রাইসিসের জন্য। জি, আমরা শেষের দিকে। সো অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, জাস্ট ক্লোজিং রিমার্কস 2-3 মিনিট সময় আপনার জন্য। আমি যেটা বলছিলাম প্রথমেই, সতর্ক আশাবাদের জায়গাটা হচ্ছে আমি আশা করি গুড সেন্স উইল প্রিভেইল। সেটা যদি হয় তাহলে একটা সিজফায়ার ফ্রেমওয়ার্ক, সেটা 5 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 1 মাস হতে পারে, তো সেটা জরুরি দরকার যাতে করে এই ধ্বংসযজ্ঞটা বন্ধ হয় এই মুহূর্তে। এটা গেল একটা বিষয়। এবং এখানে কূটনৈতিক উদ্যোগ আছে। আমার ধারণা চীন, রাশিয়ার মতো দেশগুলো এই কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দেবে, কারণ তারাও ক্ষতিগ্রস্ত হতে। চীনারা তাদেরও বড় একটা অংশ তেল ওখান দিয়ে যাতায়াত করে। তো এবং রাশিয়ার জন্য তার সীমান্ত আছে ইরানের সাথে, কাজে সেখানেও তার ইস্যু আছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, যদি এখন এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে আলোচনায় আছে, যদি তারা এসকেলেট করে মার্কিন যুক্তরাষ্ট্র, কার্গ আইল্যান্ড দখল করা, জোর করে হরমুজ প্রণালী খুলে রাখা বা খুলতে যাওয়া, এটা করলে কিন্তু আরেকটা দিকে বিপদ আছে আমাদের জন্য। সেটা হচ্ছে হুতিরা কিন্তু ওখানে বসে আছে বারবেল মানদেব বলে একটা জায়গা, আরেকটা এইরকম হরমুজ প্রণালীর মতো, যেটা হচ্ছে
লোহিত সাগর যেটাকে আমরা রেড সি বলি, ওইটা ওখানে কিন্তু তারা অ্যাক্টিভ করে দিতে পারে ইরানিরা। এবং সেটা যদি হয় তাহলে ধরে নেন এই দিক থেকে ওই দিকে যাওয়ার রাস্তা দুটোই বন্ধ হয়ে যাবে। তো দ্যাট উইল প্রেসিপিটেড ক্রাইসিস। তো আমি আশা করি যে যারা সিদ্ধান্ত নিচ্ছেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য যারা এর সাথে যুক্ত, এমনকি যারা গালফ স্টেটসগুলো আছে, তারা সকলেই এই গভীরভাবে চিন্তা করবেন যে এটা যদি দীর্ঘায়িত হয়, ইট মাইট ল্যান্ড আপ ইন এ গ্লোবাল ক্রাইসিস, এবং তখন কিন্তু আর এটা ম্যানেজেবল জায়গায় থাকবে না। তো কাজেই গুড সেন্স আসুক, এটাই প্রত্যাশা করি। জি, ওভারঅল আমি যথার্থই বলবো যে খার্ক আইল্যান্ডে আমার মনে হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প আবার ইজ এ ভেরি ভেইন ম্যান, মানে তার অহমিকা ভর্তি আছে। সে কিন্তু চাইছে যে ইরান ওকে রিকোয়েস্ট করুক, হাতে পায়ে ধরুক, যে তাহলে হচ্ছে বলে যে আই সলভ দ্য ইরান ক্রাইসিস, দ্য আইরানিয়ান পিপল অ্যাকচুয়ালি অ্যাপিল ফর হেল্প। মানে কিন্তু তার প্রবলেম হচ্ছে ইরানিয়ানরাও হচ্ছে নেতৃত্ব, তারাও গো ধরেছে হচ্ছে যে তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ওরা বলছে যে আমরা কোনো মতেই ওরা দেখাবো না যে ওর কাছে দুর্বলতা, যে কেননা এই সরকার যদি এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দুর্বলতা দেখায় তাহলে ওদের জনগণের ওকে উৎখাত করে ফেলে দেবে। যে 2 মাস আগে যেখানে ওদের সরকার বিরোধী বিপ্লব হয়েছিল, ধারণা করা যাচ্ছে যে ওদের যে স্পিকার যিনি আছেন এখন ইরানের স্পিকার, সে হচ্ছে যে এখন হচ্ছে গালিবাফ বলে একজন ভদ্রলোক আছেন, মোহাম্মদ বাগের গালিবাফ। তো ওনাকে এখন ধরা হচ্ছে যে ওনার সাথে নেগোসিয়েশনগুলো চলছে ইউরোপিয়ান এবং অন্যান্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নাকি এক ধরনের একটা পক্ষপাতিত্ব আছে, যে নতুন একটা একটু পুরাপুরি যদি আইআরজিসি রিজিমটা নাও চেঞ্জ করা যায়, কিছু চেঞ্জ করে কিছু প্রো ওয়েস্টার্ন লোকদেরকে নিয়ে এই রিজিমটা কন্টিনিউ করার জন্য। কিন্তু ইরানিয়ানরা এখন দেখাতে চাচ্ছে যে মধ্যপ্রাচ্যের এখানে হচ্ছে রাজনীতিতে তারা হচ্ছে একটা ফ্যাক্টর, এবং যুক্তরাষ্ট্রের যতটা পারে ইমেজটা ওরা ধ্বংস করতে যাচ্ছে। এবং এর মধ্যে মনে হয় চীন এবং রাশিয়ার কিন্তু এক ধরনের প্রত্যক্ষ না হলেও পরোক্ষ মদত আছে। এবং পুরা হচ্ছে এটা হচ্ছে পুরো যে পাওয়ার আর্কিটেকচার, নেট সিকিউরিটি প্রোভাইডার ইউএসএ যে খুব আনরিলায়েবল, এটা গালফ স্টেটসের কাছে এটা ট্রান্সমিট করে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মতো দেশের জন্য আমি বলবো মরার পর খাড়ার ঘা, কেননা এই নতুন সরকারের জন্য এত বড় একটা কমপ্লেক্স চ্যালেঞ্জ এটা সামলানো, এবং তার সাথে সাথে এলডিসি গ্র্যাজুয়েশনও আছে, আইএমএফ এর লোন নেগোসিয়েশন আছে। আমার মনে হয় যে আমাদের দেশে এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের প্রপার এখানে একটা ক্রাইসিস রেসপন্স একটা টিম করা উচিত, এবং হচ্ছে যে আমাদের এখন ইমার্জেন্সি ইকোনমিক ইমার্জেন্সিতে যাওয়া উচিত, নাহলে সামনে আমাদের আরও অনেক খারাপ দিন আসার সম্ভাবনা আছে। ফিলিপিন্স তো অলরেডি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে। জি, অনেক ধন্যবাদ পারভেজ করিম আব্বাসী এবং আম্বাসাডর হুমায়ুন কবির। দর্শক, কথা হচ্ছিল ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে, এবং সংকটটা আমরা সবাই অতি সাধারণ মানুষ এখন উপলব্ধি করতে পারছে। এনার্জি ক্রাইসিস এবং তার সূত্র ধরে সকল জায়গায় একটা বড় সংকট আছে, এবং যুদ্ধের একটা বড় কারণ হিসেবে ওনারা চিহ্নিত করেছেন যেখানে আস্থার একটা বড় সংকট, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আস্থার সংকট, সেটা একটা বড় কারণ। এবং গ্লোবাল অয়েল সাপ্লাই এবং পুরো সাপ্লাই চেনই আসলে এক ধরনের বড় ডিসরাপশন হয়েছে। সো আমরা ইতিমধ্যেই এর ভুক্তভোগী। সংকট তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে, এবং এটা আগামী দিনগুলো বাড়বে, যে কারণে ওনারা একটা ক্রাইসিস রেসপন্স টিম করবার কথা বলেছেন, এবং আমাদের যে ইকোনমিক ক্রাইসিস সেটাকে কীভাবে ম্যানেজ করা হবে সেটার উপরে জোর দেওয়ার জন্য নীতি নির্ধারকদের কাছে অনুরোধ করেছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।